ওয়েলকাম নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা সার্কিট 2 বই অধ্যায় 1 আরএলসি প্যারালাল সার্কিট যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের সম্পূর্ণ বেসিক একদম সংক্ষেপে এবং ম্যাথ করতে যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করা যাক। সার্কিট 2 এর ম্যাথগুলো সার্কিট 1 এর ম্যাথের মতনই। সার্কিট 1 এর শেষে যে আরএলসি ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো যে সূত্রগুলো প্রয়োজন ছিল সেই সূত্রগুলোই আমরা সার্কিট 2 তে ব্যবহার করব। সার্কিট 1 বই আমরা আরএলসি সিরিজ সার্কিট ব্যবহার করতাম, কিন্তু সার্কিট 2 তে আরএলসি প্যারালাল সার্কিট ব্যবহার হবে। তো সবার আগে সার্কিট 2 শুরু করার আগে আমরা সার্কিট 1 বইয়ের সেই ম্যাথগুলো একটু মনে করে আসি। তো দেখো সার্কিট 1 বই আমাদের এই টাইপের ম্যাথ থাকতো এবং এই ম্যাথগুলোর মধ্যে কি বলতো, ইম্পিডেন্স, কারেন্ট, ভোল্টেজ ইত্যাদি নির্ণয় করতে। তো আমি যদি এখন তোমাকে বলি এই সার্কিটের মোট ইম্পিডেন্স নির্ণয় করো, তুমি কি করবে? তো সবার প্রথম যেহেতু এখানে এল আছে, তো আমরা কি নির্ণয় করবো? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স অর্থাৎ এক্সএল। এক্সএল সমান সমান 2 বাই এফএল। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আমরা নির্ণয় করবো, নির্ণয় করার পর আমরা মোট ইম্পিডেন্স নির্ণয় করবো। তো ইম্পিডেন্স আমরা নির্ণয় করবো এভাবে। তো ইম্পিডেন্স কি আশা করি তোমাদের মনে আছে, আরএলসি বা এসি সার্কিটে মোট প্রদত্ত বাধাকে আমরা ইম্পিডেন্স বলি। তো এই সার্কিটে ইম্পিডেন্স নির্ণয় সূত্রটি হবে আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। তো সেম প্রসেস আমি যদি তোমাকে এখন এই সার্কিটেরটা নির্ণয় করতে বলি, তো তুমি কি সর্বপ্রথম এক্স এ নির্ণয় করবে। কেন? কারণ এখানে ক্যাপাসিটর আছে, আর এক্স এ কি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স নির্ণয় সূত্র হচ্ছে 2 পাই এফসি। তো এটার ইম্পিডেন্স হবে জেড ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। ক্লিয়ার? এখন কোনো সার্কিটে যদি আর এল সি তিনটাই দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে কি হবে? তো সর্বপ্রথম আমরা এক্স এল এর মান নির্ণয় করব, তারপর এক্স এর মান নির্ণয় করব, তারপর ইম্পিডেন্স। তো ইম্পিডেন্স জেড সমান সমান আমরা লিখতে পারি আর প্লাস জে এক্স এল মাইনাস এক্সি। এটাই তো ছিল যখন আমরা আর এল সি সিরিজ সার্কিটে ইম্পিডেন্স নির্ণয় করতাম। তো সূত্রগুলো কিছুটা এরকম, আশা করি তোমাদের মনে আছে। তো এখন আমরা আরএলসি প্যারালাল সার্কিটে যাব। তো আমরা এখন আরএলসি প্যারালাল সার্কিটে মোট ইম্পিডেন্স নির্ণয় করা শিখব। তো আমরা এখন অলরেডি সার্কিট 2 এর ম্যাথে ঢুকে গেছি। তো দেখো আর এল এবং সি এটা একটা প্যারালাল সার্কিট। তো এই সার্কিটে মোট ইম্পিডেন্স নির্ণয় করার আগে আমি একটা তোমাকে সিম্পল সার্কিট দেখাই। তো দেখো এই পাশে একটা সার্কিট দেখতে পাচ্ছি। এই সার্কিটটা কি আছে? এই সার্কিটে শুধু রোধ আছে। এখন এই সার্কিটে যদি তোমাকে মোট তুল্য রোধ নির্ণয় করতে বলে, তুমি কি করবে? মোট তুল্য রোধ হচ্ছে আরটি। আরটি সমান সমান আমরা লিখবো এই দুটো যেহেতু সিরিজ আছে আর1 এবং আর2, আর1 আর2 আমরা যোগ করব। তো আর1 আর2 যদি আমি যোগ করি তার মান আসছে 2, আর আর3 এবং আর4 সিরিজ আছে, তো এটা যদি দুটো যদি আমরা যোগ করি এর মান আসছে 2। তো এই দুটো যদি প্যারালালে আছে তো আমরা কি করব? 2 গুণ 2 প্যারালাল নিয়ম অনুযায়ী 2 যোগ 2 ইকুয়াল টু 2 আমরা মান আসছে 1। তো এটা হচ্ছে তুল্যরোধ নির্ণয়। তো দেখো এইটার তো কোনো ডিফারেন্স নাই, শুধু এখানে আমাদের কি বলছে এল এবং সি মানে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দিয়ে দিয়েছে। তো সর্বপ্রথম আমাদের কি নির্ণয় করতে হবে? এক্সএল ও এক্সসি মান নির্ণয় করতে হবে, এবং এক্সএল এবং এক্সসি কিভাবে নির্ণয় করতে হয় তোমরা সেটা জানো। তো এক্সএল এবং এক্সসি নির্ণয় করার পর এখন আমাদের মোট ইম্পিডেন্স, তো আরএল শাখার ইম্পিডেন্স নির্ণয় করতে হবে, যেটাকে আমরা নাম দিব Z1, এবং আরসি শাখার ইম্পিডেন্স নির্ণয় করব যেটা হইতাছে Z2। এখন আসো আরএল শাখার ইম্পিডেন্স নির্ণয়ের সূত্র কি? আরএল শাখার ইম্পিডেন্স নির্ণয় অর্থাৎ আর যোগ আর এর শাখার ইম্পিডেন্স নির্ণয় সূত্র z ইকুয়াল টু r প্লাস j xl, এবং আরসি শাখার ইম্পিডেন্স নির্ণয় সূত্র হচ্ছে z ইকুয়াল টু r মাইনাস j xc। কিন্তু দাঁড়াও, এখন তুমি বলতে পারো ভাই এটা প্লাস এটা মাইনাস কেন হলো? কারণ এখানে তো আমরা r1 r2 সরাসরি যোগ করেছি সাধারণ যোগের নিয়মে, তাহলে এটা কেন আমরা সাধারণ যোগের নিয়মে যোগ করতে পারলাম না? কেন? দুইটার জন্য দুইটা ভিন্ন সূত্র হলো। তো আসো আমরা এটার ভিতরে যাই। তো আমরা এখন আরএল এবং আরসি শাখার ইম্পিডেন্স নির্ণয়ের ক্ষেত্রে কেন সূত্র পাল্টে যাচ্ছে, কেন আমরা সেটা সাধারণ যোগের নিয়মে যোগ করতে বা বিয়োগ করতে পারতাছি না, সেটা আমরা জানবো। তো দেখো এই সার্কিটে আমরা দেখতে পারতাছি আর এল এবং সি তিনটি উপাদানই উপস্থিত আছে এবং সেগুলো প্যারালালে আছে। তো দেখো আর এর একক কি? আর এর একক বা রোধের একক হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে ওহম, এবং এল এর একক হচ্ছে হেনরি, এবং ক্যাপাসিটর মানে সি এর একক হচ্ছে মাইক্রোফ্যারাড বা ফ্যারাড। তো সর্বপ্রথম আমরা জানি যে আরএলসি সিরিজ সার্কিট বা প্যারালাল সার্কিটে আমরা ইন্ডাক্টর থাকলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স অর্থাৎ এক্সএল এর মান নির্ণয় করি। কিভাবে? এক্সএল হচ্ছে 2 পাই এফএল, এবং এক্সসি মান নির্ণয় করি সেটা হচ্ছে এক্সসি হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, সেটা হচ্ছে 1/2 পাই এফসি। তো আর এর একক হচ্ছে ওহম। আর আমরা জানি যে সমজাতীয় সংখ্যা যোগ করা যায়, তো সমজাতীয় সংখ্যা কি 2 যোগ 2 ইকুয়াল টু 4, কিন্তু সমজাতীয় না হলে অর্থাৎ 2 + 2x ইকুয়াল টু 1, এটা কি যোগ করা যাবে? যাবে না। তো দেখো রোধ এবং এল মানে ওহম এবং হেনরি থাকলে আমরা সেটা কোনোভাবে যোগ করতে পারবো না। তো তুমি এখন বলতে পারো যে ভাই আমি তো আর এর একক ওহম জানলাম এবং এক্সএল নির্ণয় করলাম মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের একক হচ্ছে ওহম।
এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের একক ওহম। তো এখন তো একক যেহেতু দুইটা সেম, তো এই দুটো তো আমি ইজিলি সাধারণ যোগের নিয়মে যোগ করতে পারি। কিন্তু আমাদের কেন এখানে প্লাস আসলো, মাইনাস আসলো, যে আসলো, কেন আসলো, এটা হচ্ছে আমাদের মেইন প্রশ্ন। তো দেখো এখানে ওহম এক আছে, কিন্তু এখানে এটা সমজাতীয় নয়। কেন সমজাতীয় নয়? কারণ এখানে এক্সএল এবং এক্সির মধ্যে আছে ল্যাগিং এবং লিডিং এর পার্থক্য এবং আছে ফেজ ডিফারেন্স। এবং ল্যাগিং এবং লিডিং কি বা ফেজ ডিফারেন্স কি, এখন তোমাদের এটা জানতে হবে। তো আসো সর্বপ্রথম আমরা ল্যাগিং এবং লিডিং কি সেটা। ল্যাগিং এবং লিডিং বোঝার আগে তোমাকে অবশ্যই একটা জিনিস মুখস্থ রাখতে হবে। সেটা কি? সেটা হইতেছে ল্যাগিং হচ্ছে সবসময় ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ঘটবে এবং লিডিং সবসময় ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ঘটবে। তো কি বললাম? ল্যাগিং সবসময় ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ঘটবে এবং লিডিং সবসময় ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ঘটবে। তো কোনটা ইন্ডাকটিভ সার্কিট এবং কোনটা ক্যাপাসিটিভ সার্কিট সেটা কিভাবে বুঝবে? এটা তো প্রশ্ন। তো দেখো, যে সার্কিটে এক্সএল অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান বড় হবে সেটা হইতেছে ইন্ডাকটিভ সার্কিট এবং সেই ক্ষেত্রে সেখানে ল্যাগিং হবে। আর যে সার্কিটে এক্সি অর্থাৎ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান বড় সেটা হইতেছে ক্যাপাসিটিভ সার্কিট এবং সেখানে লিডিং হবে। তো বুঝতে পারছি কোনটা ইন্ডাকটিভ সার্কিট, কোনটা ক্যাপাসিটিভ সার্কিট। এবং এখন আমরা দেখব কোনটা লিডিং এবং কোনটা ল্যাগিং। তো দেখো ল্যাগিং সবসময় ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ঘটবে। তো ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজের পিছনে থাকবে, অর্থাৎ ভোল্টেজ থেকে কারেন্ট পিছনে থাকবে যে সার্কিটে, সেটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট এবং সেটা হচ্ছে ল্যাগিং। তো দেখো ভোল্টেজ যদি সামনে এইভাবে থাকে তো কারেন্ট পিছনের দিকে অর্থাৎ নিচে থাকবে। তো এটা ভি, এটা হইতেছে আই। বুঝতে পারছি? এখন আসো লিডিং কি? লিডিং সবসময় ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ঘটবে। তো ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজের আগে থাকবে, অর্থাৎ ভোল্টেজ থেকে কারেন্ট আগে। তো এটা যদি ভোল্টেজ হয় তো এটার উপরে যাবে কারেন্ট, কারণ আমরা বলছি লিডিং এর ক্ষেত্রে ভোল্টেজের থেকে কারেন্ট এগিয়ে থাকে এবং ল্যাগিং এর ক্ষেত্রে ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে থাকে। তো ল্যাগিং এবং লিডিং মূলত এখানে কারেন্ট কোন সময় ভোল্টেজ থেকে আগালো এবং কারেন্ট কোন সময় ভোল্টেজ থেকে পিছালো, এটা হচ্ছে ল্যাগিং এবং লিডিং। এখন আমরা বুঝবো ফেজ ডিফারেন্স। তো দেখো ফেজ ডিফারেন্স বুঝলাম, এখন আমরা বুঝবো ফেজ ডিফারেন্স। তো দেখো আমরা সেই আরএলসি যে প্যারাল সার্কিট আছে সেই সার্কিটটা আমরা অঙ্কন করলাম। এই সার্কিটে যে উপাদানগুলো আছে সেগুলো আমরা আলাদা করলাম ফেজ ডিফারেন্স কি সেটা বোঝার জন্য। তো দেখো বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট, এখানে আমি রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর তিনটা নিয়েছি, কারণ এই তিনটা উপাদান দিয়ে আমাদের সব। তো এখানে আমরা ফেজ ডিফারেন্স দেখবো। তো বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট কি বলছে? বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজ একই ফেজে থাকে, মানে এদের মধ্যে কোনো কোণ উৎপন্ন হয় না, একই ভি এবং আই একই দিকে থাকে, অর্থাৎ এদের মধ্যে কোনো ফেজ কোণ থাকে না। কিন্তু বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজ 90 ডিগ্রি ফেজ কোণে থাকে। কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তো এটা হচ্ছে ভোল্টেজ। এখন ইন্ডাকটিভ সার্কিটে কি হয়? ল্যাগিং হয়। ল্যাগিং হলে কোন দিকে যাবে? নিচের দিকে। তো এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আই। আর এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা 90 ডিগ্রি। এটা হচ্ছে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে। যদি বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটটা যদি বিশুদ্ধ না হয় সেই ক্ষেত্রে এটা 90 ডিগ্রি কোণ হবে না, 45 ডিগ্রি বা 30 ডিগ্রি যে কোনো একটা কোণ হবে, 90 ডিগ্রি হবে না। 90 ডিগ্রি হলে অবশ্যই সার্কিটটা বিশুদ্ধ হবে। আমরা এখানে বিশুদ্ধ সার্কিট নিয়ে আলোচনা করতেছি। তো এখন আসো ক্যাপাসিটিভ সার্কিট। বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটেও এদের মধ্যে যে ভোল্টেজ এবং কারেন্টের যে ফেজ কোণটা হবে সেটা হবে 90 ডিগ্রি। এটা হচ্ছে ভোল্টেজ। তো ক্যাপাসিটিভ সার্কিটে কি হয়? লিডিং হয়। তো লিডিং হলে কারেন্ট ভোল্টেজের আগে যাবে। তো এটা হচ্ছে সেই কারেন্ট। তো এটা ভি এবং আই। ক্লিয়ার? এখন এদের মধ্যে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো যদি সার্কিটটা বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট না হয় সেক্ষেত্রে এদের মধ্যে যে কোণটা উৎপন্ন হবে সেটা 45 ডিগ্রি, 30 ডিগ্রি যে কোনো হবে, কিন্তু 90 ডিগ্রি হবে না। তো আশা করি বুঝতে পারছি ফেজ ডিফারেন্স কি। এখন আসো ফেজ ডিফারেন্সের এবং ল্যাগিং লিডিং এর সাথে এখানে সম্পর্ক কি। তো দেখো এখানে হচ্ছে আর, এর একক হচ্ছে ওহম, আর এখানে হচ্ছে এক্সএল মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এর একক হচ্ছে ওহম। কিন্তু এখান দিয়ে কারেন্ট যাওয়ার সময় কোনো ফেজ কোণ থাকে না, অর্থাৎ কারেন্ট সোজা যেতে পারে, কারেন্টের কোনো তফাৎ হয় না। কিন্তু এক্সএল ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন কারেন্টের দিক পরিবর্তন হয়। তো এই কারণে আমরা আর এবং এক্সএল সাধারণ যোগের নিয়মে যোগ করতে পারি না। তো আমরা কি এদের কি তাহলে সমজাতীয় হলো? সমজাতীয় নয়। যেহেতু সমজাতীয় নয় তাহলে আমরা সাধারণ যোগের নিয়মে যোগ করতে পারবো না। তাহলে আমরা কিভাবে যোগ করবো? তো আর এবং এক্সএল এবং আর এবং এক্স আমরা ভেক্টরের যোগের নিয়মে যোগ করবো। তো ভেক্টরের যোগের নিয়ম কি? তো আমরা চলে যাব ম্যাথ 2 এ। তো ধরো তোমাকে দুটো ভেক্টর দিলাম, সেটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর, এবং সেটাকে যোগ করতে বললাম। তো সবার আগে আমরা এ ভেক্টর দিব, তবে কি এ ভেক্টর যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা বি ভেক্টর টানবো। তো বি ভেক্টর, তো ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে বা ভেক্টর হচ্ছে যে সংখ্যার মান এবং দিক উভয়ই আছে। তো দেখো এটা হচ্ছে এ ভেক্টর যেখানে শেষ হলো সেটা হচ্ছে বি ভেক্টর। তো এই দুটো যোগ করার জন্য আমরা একটা কাল্পনিক রেখা টানবো, সেটা হচ্ছে এইটা। তো এটা যদি যোগ করি এ যোগ বি, এটা হচ্ছে ভেক্টরের যোগ। তো সেম প্রসেসে আমরা এটা যোগ করব। তো দেখো সর্বপ্রথম আমরা জেড ইম্পিডেন্স নির্ণয় করব। ইম্পিডেন্স নির্ণয় কি? ইম্পিডেন্স হচ্ছে Z1, কি বললাম? Z1।
তো দেখো কারেন্ট এখান থেকে যাওয়ার পর এখান দিকে যাচ্ছে, তো আর এর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই, তো আর এর জায়গায় বসে পড়বে। এখন এই এক্সেল না, তো দেখো আর এর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই, তো আর সোজা গেল। এখন এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবেশ করবে তখন এর মধ্যে কি হবে, ল্যাগিং হবে। আর ল্যাগিং হলে কি কারেন্ট নিচের দিকে চলে যায়, তো নিচের দিকে দিয়ে দাও কারেন্ট। তো এটা হচ্ছে আর এবং এটা হচ্ছে এক্সেল। তো এই দুটো আমি যোগ করব ভেক্টরের নিয়মে, তো এই সেই কাল্পনিক অক্ষ, তো এটা আমরা লিখতে হবে আর প্লাস এক্সেল। ক্লিয়ার? তো আমি এটা ফ্রেশ ভাবে লিখি, তো আমরা এটা ফ্রেশ করে লিখলাম। তো আমরা প্রথম কি করলাম, ইম্পিডেন্স নির্ণয় করলাম, সেটা হচ্ছে ভেক্টরের যোগের নিয়মে আর এর শাখার। এখন আমরা আরসি শাখার ইম্পিডেন্স নির্ণয় করব, যেটা হচ্ছে Z2। তো কারেন্ট যখন আর এর মধ্যে দিয়ে প্রবেশ করবে সেখানে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, তো অর্থাৎ আর সোজা থাকবে। এখন যখন কারেন্ট ক্যাপাসিটির মধ্যে দিয়ে প্রবেশ করবে সেখানে কারেন্ট কি লিডিং অবস্থায় থাকে, অর্থাৎ ভোল্টেজ থেকে আগে থাকে কারেন্ট, তো সেটা উপরের দিকে যাবে। আর যেহেতু আমরা জানি যে বিশুদ্ধ ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ সার্কিটের মধ্যে যে কোন ফেজ ডিফারেন্স হয় বা কোনটা থাকে সেটা হচ্ছে 90 ডিগ্রি। আর এটা যদি আর এবং এটা এক্সসি, তো এটা ভেক্টরের যোগ নেবে, যে যোগ করি যোগফল আস্তে আস্তে আর প্লাস এক্সসি। ক্লিয়ার? এখন আমাদের জানতে হবে যে অপারেটর। যে অপারেটর কি, এটা হচ্ছে একটা অপারেটর যার মান √-1, যেটা 90 ডিগ্রি বাম অর্থে ঘোরায়। ইঞ্জিনিয়ারিং সেক্টর বা এসি সার্কিটের ক্ষেত্রে 90 ডিগ্রি বাম অর্থে ঘোরানোর জন্য আমরা একটা যে অপারেটর আনি। তো এখানে দেখো 90 ডিগ্রি, এখানে আছে 90 ডিগ্রি, এটা বাম অর্থে ঘুরতেছে, এটা তার বিপরীতে ঘুরতেছে। তো আমরা এখানে সমীকরণটা যদি সম্পূর্ণ করি যে অপারেটর দিয়ে, তাহলে আমাদের আসছে আর প্লাস জে এক্সএল এবং এটা আসতে আছে আর মাইনাস জে এক্সসি। এখন তুমি বলবা ভাই যে কেন আসলে বুঝলাম, কিন্তু এখানে প্লাস মাইনাস কেন চেঞ্জ হলো? আমি কি বললাম, যে একটা অপারেটর যার মান √-1, যেটা 90 ডিগ্রি বাম অর্থে ঘোরায়। তো দেখো এখানে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে এক্সেল কে যে অপারেটর 90 ডিগ্রি বাম অর্থে ঘুরতেছে, যার কারণে এটা প্লাস, কিন্তু ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে লিডিং হতেছে, অর্থাৎ যে অপারেটর বিপরীত দিকে ঘুরতেছে আমাদের কারেন্ট মানে এক্সি মানটা, তো যার কারণে সেখানে প্লাস নয় মাইনাস হয়েছে। আশা করি বুঝতে পারছি যে আর প্লাস এক্সি এবং আর মাইনাস এক্সি কেন হয়। তো তোমাদের বইটা আর সুন্দরভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে এইভাবে আর এক্সি এবং এটা হচ্ছে জেড, তারপরে আরেকটা হচ্ছে এইভাবে আর এক্স এবং মডিফাইড এক্স। তো ইম্পিডেন্স নির্ণয় করতে বলে আমরা এই দুটো সূত্র ইউজ করব। আর কি হবে, এই দুটো সূত্র আসলো, এখানে কেন ফেজ ডিফারেন্স হয়, ল্যাগিং লিডিং কি, এগুলো আমরা সব জানলাম। এখন আমরা জানবো এই অধ্যায়ের মোট সূত্র। তো সার্কিট 2 বই অধ্যায় 1 এর মধ্যে একটা সূত্র দিয়ে সকল ম্যাথ করা যায়, সেটা হচ্ছে y = 1/z। তো z কি, z হচ্ছে ইম্পিডেন্স, সেটা আমরা জানি, এবং আজ আমরা নতুন জানবো সেটা হচ্ছে y হচ্ছে অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্সকে প্রকাশ করা হয় y দ্বারা। অ্যাডমিটেন্স কি, একটি এসি সার্কিটে প্রতি একক ভোল্টে কারেন্টকে সার্কিটের অ্যাডমিটেন্স বলে। অ্যাডমিটেন্সকে y দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে মোহ, আর ইম্পিডেন্সের একক হচ্ছে কি, ওহম। ইম্পিডেন্স এবং অ্যাডমিটেন্স একে অপরের বিপরীত। আর আমাদের যে জাতীয় সূত্র সেগুলো হচ্ছে আর এল শাখার ইম্পিডেন্স আর প্লাস জে এক্সএল এবং আর সি শাখার ইম্পিডেন্স আর প্লাস জে মাইনাস জে এক্সসি, এবং এগুলো কিভাবে আসছে জানছি। আর যে সূত্রগুলো তোমাদের পুরো বই প্রয়োজন, সেই সকল সূত্র আমি সার্কিট 1 বইয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে 9 থেকে 15। যারা ভিডিওটা দেখো নাই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে তোমরা দেখে নেবে। তো এটাই ছিল আমাদের সার্কিট 2 বই অধ্যায় 1 এর বেসিক এবং মেইন সূত্রগুলো। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো এই সূত্র ইউজ করে কিভাবে ম্যাথ করা যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।